হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো কালকি 289 এই সিনেমাটিকে নিয়ে, যেটা আজকেই থিয়েটারে রিলিজ হয়েছে। তো সিনেমাটি আমি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগলো এই সিনেমাটি? তো এই সিনেমার যে এক্সপেকটেশান, যেটা আমরা ট্রেলার দেখে পেয়েছিলাম বা যখন প্রমোশনাল কন্টেন্টগুলো এসেছিলো, ঠিক আছে, এগুলো দেখে আমাদের মধ্যে যে এক্সপেকটেশানটা জমেছিল, সেটা আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে ফুলফিল হয়নি। ইয়েস, এই ফিল্মটা আমার কাছে একটা মিক্স রিভিউ আছে এই ফিল্মটার জন্য। এই ফিল্মটা অবশ্যই একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, থিয়েটার ছাড়া এই সিনেমাটি আপনি মজা পাবেন না, এটা হচ্ছে সবথেকে প্রথম কথা। সিনেমাটাকে ডিজাইন করাই হয়েছে থিয়েটারের জন্য। এবার আমি বলবো পরে যে ভিএফএস ভালো না খারাপ বা কী কী খারাপ ভালো সেসব তো পরে বলবো, কিন্তু সবথেকে প্রথম এই ফিল্মটা থিয়েটারের জন্যই। এবং এই ফিল্মটা যে থিয়েটারের জন্য তার মেনলি দুটো কারণ হচ্ছে। প্রথম হচ্ছে সাউন্ড ডিজাইনিং। সন্তোষ নারায়ণ যে ডিজাইনটা করেছে সাউন্ডের, সেটা জাস্ট ফ্যাব, মানে জাস্ট মারাত্মকভাবে ডিজাইন করেছে সাউন্ড ডিজাইনটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এবং তার সাথে সাথে এই সিনেমার যে ভিজুয়াল, সেই দুটোর জন্য এই সিনেমাটি অবশ্যই থিয়েটারে দেখতে হবে। বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স ছাড়া আপনি এই সিনেমাটির মজা পাবেন না। তো এবার আমরা কথা বলবো যে সিনেমাটি কীরকম হয়েছে। তো আমি বলবো এই সিনেমাটি আমার জন্য একটা ডিসেন্ট সিনেমা হয়েছে। সত্যি বলছি, আমার বিশাল এক্সপেকটেশন ছিল এই সিনেমাটি থেকে। এবার এই সিনেমাটি আমার সেই এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারেনি, তার কিছু কারণ আছে, ঠিক আছে। এবার এই সিনেমাটিতে সত্যি বলছি, আমি জেনুইনলি মন থেকে চেয়েছিলাম যে প্রভাসের যেন কামব্যাক হয় এই সিনেমাটি থেকে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যে প্রভাস এই সিনেমাটিতেও কামব্যাক করতে পারলো না। এবং সিনেমাটিকে যেভাবে প্রেজেন্ট করেছে নাগ অশ্বিন, সে যেটাকে বলতে চেয়েছে, ঠিক আছে, সেইটা কিছুটা পজিশানে ভালো লাগে, বাকিটা ওভারঅল বেশিরভাগটাই খারাপ লাগে। তার যে স্টোরি মানে ডিজাইনিংটা, ঠিক আছে, যেভাবে কনসেপ্টটাকে তৈরি করেছে, সেটা কিন্তু খুব ভালো, যে একটা মাইথোলজি মিক্সিং করে মডার্ন যুগের সাথে বানিয়েছে। কনসেপ্টটা হেভি, কিন্তু আমি বলবো প্রেজেন্টেশনে তার একটু খামতি আছে, এবং অনেকটাই খামতি আছে বলা যায়, যার জন্য সিনেমাটি আমার কাছে একটা ডিসেন্ট, একটা ঠিকঠাক ফিল্ম হয়ে রয়ে যায়। খুব এক্সট্রাঅর্ডিনারি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম তো হয় না, উল্টে কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে আমাকে। এবং এই সিনেমাটি আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় প্রভাসের কামব্যাক হলো না এই সিনেমাটি থেকে। কারণ এই সিনেমাটি অ্যাকচুয়ালি যেভাবে বানিয়েছে, ঠিক আছে, মানে সেটা এই সিনেমার কনসেপ্টের সাথে যায় না। প্রথম কথা, আমি যদি স্টোরিটা বলি, ঠিক আছে, সবথেকে প্রথম আমি যদি স্টোরিটা বলি, তো স্টোরিটা বেসিক একটা স্টোরি, আমরা সকলেই জানি। ট্রেলার দেখেও আমরা সকলে বুঝতে পেরেছিলাম যে এখানে দীপিকা পাদুকোনের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে সুমতি, তো তার পেটে একটা বাচ্চা, মানে সে প্রেগনেন্ট, ঠিক আছে। এবার এখানে যে আমাদের সুপ্রিম ইয়াসকিন, মানে যে কামাল হাসানের ক্যারেক্টারটা, যে এখানে কমপ্লেক্সের মেন হচ্ছে লিডার, ঠিক আছে, যে পৃথিবীর সব মানে শহরকে ধ্বংস করে, সব জায়গাকে ধ্বংস করে, সে সবার উপর কবজা করে নিচ্ছে, মানুষের উপর অত্যাচার করছে। এবার কাশি যে জায়গাটা, তার উপরে সে মানে কবজা করেছে। এবার তার মানে কমপ্লেক্সের লোকেরা বাকি সবাইদের উপর অত্যাচার করে এবং তাদের সব কিছু ছিনিয়ে নেয়। এবার সে একটা এমন একটা বাচ্চা খুঁজছে, ঠিক আছে, একটা ডিএনএ খুঁজছে, যেটার জন্য সে অনেক কিছু হতে পারবে, যেই প্রজেক্টটার নাম হলো প্রজেক্ট কে। এবার সে অনেক ট্রাই করেছে অনেক মেয়েদের উপর, ঠিক আছে, কিন্তু সবাই ফেল। ফাইনালি দীপিকা পাদুকোনের ক্যারেক্টারটা, সে একটা বাচ্চাকে জন্ম দিচ্ছে, যেটা 150 দিনের উপর সে রাখতে মানে সক্ষম হয়েছে, কারণ অন্যজন 120 দিনের ওপর রাখতে পারে না। তো সেই বাচ্চাটাকে এবারে দীপিকা পাদুকোন সেভ করবে। সে চায় না যে এই বাচ্চাটা সুপ্রিম নিয়ে নিক, তো সেই জন্য কিছু রেবেলস আছে যারা তার সাহায্য করবে, এবং সেই দীপিকা পাদুকোনকে কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে চলে আসবে। এবার সেটাকে রক্ষা করবে অশ্বত্থামা ক্যারেক্টারটা, মানে অমিতাভ বচ্চন। এবার সেই অশ্বত্থামার কাছ থেকে যাতে কেড়ে নিয়ে আসা যায় দীপিকা পাদুকোনকে, তাই জন্য প্রভাসের ক্যারেক্টারটাকে পাঠানো হচ্ছে এখানে সুপ্রিমের যে মানে কমপ্লেক্সের যে একটা সেনাপতি, যেটা শাশ্বত চট্টোপাধ্যায় প্লে করছে, সে প্রভাসকে পাঠাচ্ছে তাকে ছিনিয়ে আনার জন্য অমিতাভ বচ্চনের ক্যারেক্টারের কাছ দিয়ে, মানে অশ্বত্থামার কাছ থেকে। তো বেসিক্যালি এই যে গল্পটা, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন ভার্সেস প্রভাস, ঠিক আছে। প্রভাস সেই ক্যারেক্টারটাকে, দীপিকা পাদুকোনের ক্যারেক্টারটাকে মানে সুমতিকে সে ছিনিয়ে আনতে চাইছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটার কাছ থেকে। এবার খুবই একটা বেসিক, খুব একটা স্টোরি, খুব একটা মানে জানা কনসেপ্ট। আমি প্রচুর হলিউড সিনেমা এটা দেখেছি, এবং এই যে ফিল্মটা যখন আপনি দেখবেন, প্রচুর সিনেমার হলিউডের কথা মনে করবে, যে হলিউডে এরকম কাজ আমরা বিশাল দেখেছি, সেটা অনেক জায়গায় মনে পড়বে। এবার হচ্ছে মেন হচ্ছে যে এই সিনেমাটি এক্সিকিউশন ওয়াইজ কীরকম হয়েছে। আমি সব থেকে প্রথম যদি পজিটিভগুলোর কথা বলি, তো আমার এই সিনেমাতে বেশ কয়েকটা জিনিস খুব পজিটিভ লেগেছে। সব থেকে প্রথম যেটা পজিটিভ, সেটা হচ্ছে আমার এর মিউজিক, সাউন্ড ডিজাইনিংটা যেভাবে করেছে সন্তোষ নারায়ণ, সেটা অন্য লেভেলে, মানে মানে কী বলবো, ফায়ার একটা মিউজিক সে কনসেপ্ট ডিজাইন করেছে। এবার এই যে মিউজিকটা, সেটা কিন্তু মানে যেই যেই জায়গায় ইউজ করা দরকার, সেই সিনগুলোকে যেভাবে এলিভেট করা দরকার, সেইভাবে কিন্তু এলিভেট করছে না। মিউজিকটা অনেকটা ভুল জায়গায় কাজ হয়েছে,
কারণ এই মিউজিকটাকে যেভাবে সে ডিজাইন করেছে না, সেখানে প্রপার একটা মাসি সিন দরকার। এবার এখানে প্রত্যেকটা সিনে কিছু কিছু সিনেই মানে সেই মিউজিকটা চলছে, ঠিক আছে, প্রভাসের ক্যারেক্টারটা যেখানে কিন্তু সেই এলিভেশনটা দিচ্ছে না, জাস্ট প্রভাসকে দেখাচ্ছে সেইখানে, সেই জন্য তার মিউজিকটা চলছে। বা কিছু একটা অ্যাকশন সিন হচ্ছে যেখানে সেই মিউজিকটা চলছে বারবার বারবার রিপিটেটিভলি, যার কারণে আমাদের কিন্তু সেই ছাপটা ফেলতে পারছে না, যেই ছাপটা ফেলা দরকার। মিউজিকটা অসাম ডিজাইন করেছে কিন্তু সেটা কার্যকরী ঠিক জায়গায় লাগে না। এবার যদি নেক্সট পজিটিভ পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে এই যে মাইথোলজিক্যাল যে রেফারেন্সটা, যখন এই মহাভারতের সিনগুলো দেখায়, মহাভারতের যে যুদ্ধটা, সেইখানটা জাস্ট গুজবাম দেয়, যেটুকু দেখায় সেটুকু গুজবামসে ভরা। এবং সেই আমি বলবো পুরো সিনেমাটা একদিকে, ওই মহাভারতের যেটুকু জিনিস দেখিয়ে, যেটুকু পোর্শন দেখিয়েছে সেটা আর একদিকে, সেইটা আমার বেস্ট লেগেছে এই সিনেমাটায়। সেইটা যখন আসে গায়ে কাঁটা দেয়, সত্যি বলছি অন্য লেভেলে হিট করে আমার কাছে। পারফরমেন্সের যদি কথা বলি, আমার এখানে সত্যি বলছি সেরকম কারোর পারফরমেন্স আপ টু দ্য মার্ক লাগেনি। একমাত্র কমল হাসানের ক্যারেক্টারটা ছাড়া সে ছোটোখানি স্পেস পায়, সেখানে কিন্তু সে ভালো কাজ করে দেয়। এবং দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটা আমি বলবো অনেকটা বেটার, ঠিক আছে, তাকে যেরকম রোল দিয়েছে ইমোশনাল রোলে সেটা ভালো। অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা আমি বলবো ঠিকঠাক, তাকে অশ্বত্থমার রোলে যেরকম দিয়েছে ঠিকঠাক। প্রভাসের ক্যারেক্টারটা এই যে একটা কমার্শিয়াল হিরো, সে সাউথের একটা বড় হিরো, এইখানেই হচ্ছে গন্ডগোলটা করেছে নাগা অশ্বিন। সে সব ধরনের ফ্যান্সকে কেটার করতে গেছে, তার প্রভাসের যে ফ্যান্সরা আছে তাদেরকেও কেটার করতে গেছে, যার জন্য মাসি সিন, কিছু মানে আননেসেসারি কমেডি সিন, ঠিক আছে, একটু ওই ফাজলামো, একটু রোমান্টিক দিক তো কোনো জাস্টিফিকেশান নেই। রোমান্টিক দিকটা দিশা পাটানির সাথে যেটা দিয়েছে সেটা বেকার দিয়েছে, সেটা কোনো কাজ করে না, ঠিক আছে। এই যে সব মানে ফ্যান্সদের কেটার করতে গিয়ে অনেকটা এই সিনেমাটি কেচড়ে যায়, যার জন্য এই সিনেমাটি অনেকটা পড়ে যায়। এই সিনেমার মানে সব থেকে যেটা নেগেটিভ জিনিস সেটা হচ্ছে ফার্স্ট হাফটা প্রচুর বোরিং লাগে। এবং এই সিনেমার রান টাইমটা যেহেতু 3 ঘন্টা, তাই জন্য ফার্স্ট হাফটা সত্যি বলছে আমার জন্য প্রচুর প্রবলেম হয়েছে। সেখানে প্রথম যে মানে কিছু কমেডি দিচ্ছিলো, একটা হিরো ইন্ট্রোডিউস দিচ্ছিলো, সেখানটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু পরে এই সিনেমাটি যতটা এগোয় ততটা যেন একটা সেই মানে যে আমরা যেটা এক্সপেক্ট করি যে একটা স্পেকটেকেল কিছু দেখবো, তার সাথে সাথে একটা ইমোশনাল বন্ডিং থাকবে, সেই কম্বাইনটা আমরা দেখতে পাই না। শুধু কিছু আননেসেসারি কমেডি হতে থাকে, ঠিক আছে, কিছু ফাজলামো সিন হতে থাকে, এবং মাঝে মাঝে যে অ্যাকশনের যে ধাঁচটা দিচ্ছে যে এবার কিছু একটা হবে, এবার কিছু একটা হবে, সেটা হচ্ছে না, যার জন্য ফার্স্ট হাফটা প্রচুর টর্চারিং মনে হয়, খুব বড় মনে হয়। এবার ফার্স্ট হাফটা যতটা খারাপ, সেকেন্ড হাফটা কিন্তু ততটাই আমি বলবো ভালো। সেকেন্ড হাফটা যখন থেকে শুরু হয় সেখান থেকে কিন্তু ফিল্মটা একটু ট্র্যাকে আসে, এবং ট্র্যাকে বলবো যে একদম ট্র্যাকে এরকম না, সেকেন্ড হাফটা আরও বেটার হতো, সেকেন্ড হাফটা ভালো। আমি বলবো ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা কিন্তু যথেষ্ট ভালো। এবং ইন্টারভ্যালের পর থেকে কিন্তু সিনেমাটি বেশ ভালো লাগে দেখতে। ইন্টারভ্যালের যে ফাইট সিকোয়েন্সটা সেটা ব্যাপক, ইন্টারভ্যালের যে সিনটা যেটা মানে বিল্ড আপটা দেয় সেটা কিন্তু খুব গুজবাম্পস দেয়। এবং ক্লাইম্যাক্সের যে ফাইট সিকোয়েন্সটা সেটা বেশ ভালো। কিন্তু ফাইট সিকোয়েন্সগুলো ঠিক আছে, কিন্তু সেই ফাইটের মধ্যে যে ইমোশন, যেটাকে আমরা এক্সপেক্ট করছিলাম ট্রেলার থেকে, যে এই ফিল্মে ইমোশনের ওপর প্রচুর মানে ফোকাস করা আছে, কিন্তু এখানে সেটা আমরা দেখতে পাই না, ঠিক আছে। এখানে যে একটা দল আছে যারা দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটাকে বাঁচাতে চায়, কারণ সে একটা ভগবানকে জন্ম দিচ্ছে পেটে, ঠিক আছে, তাদের মধ্যে যে সেই এক্সপ্রেশন, তাদের মধ্যে যে সেই ইমোশনাল বন্ডিংটা, সেটা আমরা ঠিক ফিল করতে পারি না। তাদের ফেস দেখে মনে হয়, কিন্তু আমাদের সাথে কোথাও না কোথাও কি কানেক্ট করতে পারে না। এখানে যে অশ্বত্থামার ক্যারেক্টারটা, সে তার সাথে দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টারটা, সেটা একটু বন্ডিংটা মনে হয়, কিন্তু বেশিক্ষণ পর্যন্ত না। এবার এখানে যে প্রভাস ভার্সেস অশ্বত্থামার যে অ্যাকশনটা দেখিয়েছে, ঠিক আছে, সেখানে যে অ্যাকশন সিনটাকে দেখিয়েছে সেটা দেখতে ভালো লাগে, কিন্তু মানে সেটা ঠিক আমরা ফিল করতে পারি না। এবং এই যে অশ্বত্থামা, সে একটা মানে দেবতা, ঠিক আছে, তার তো আরও বেশি পাওয়ার, মানে তাকে কোনোভাবে হারানো যাবে না। কিন্তু এখানে প্রভাস একটা নর্মাল ক্যারেক্টার হয়েও সে তাকে হারাচ্ছে, ঠিক আছে। এবার এই জিনিসগুলো একটু দেখতে মানে অকওয়ার্ড মনে হয়, কিন্তু নাগ অশ্বিন এটাকে ব্যালেন্স করেছে ঠিক মতো। এবার লাস্টে যেটা আমরা দেখতে পাই ক্লাইম্যাক্সে প্রভাসের ক্যারেক্টারটা, ঠিক আছে, সেখান থেকে আমাদের এই ক্যারেক্টারের উপর জাস্টিফিকেশন হয় যে সে কী করে এতক্ষণ লড়ছিল, ঠিক আছে, এখানে একটু স্যাটিসফাই মনে হয়। এবার যদি আমরা কথা বলি যে মানে এই যে ভিলেন্স, যে আমাদের এখানে কামাল হাসান বা এখানে শাশ্বত চট্টোপাধ্যায়, তাদের পারফরমেন্স কীরকম, আমি বললাম যে শাশ্বত চট্টোপাধ্যায় তাকে যেরকম রোল দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে সে একটা ডেঞ্জারাস হয়েও কিন্তু সেই ডেঞ্জারাসটা আমাদের ফিল করায় না। কামাল হাসানের ক্যারেক্টারটা আমি বলবো এখানে অনেক বেটার। এবার এখানে যে ন্যারেশনের মাধ্যমে যে বিল্ড আপটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেইটা কিন্তু বেশ ভালো, আমি বলবো সেটা বেশ একটা ভালো দেয়। সেটা যখন মাইথোলজির রেফারেন্সটা দেয় সেটা কিন্তু হেভি লাগে, সেটা গুজবাম্প দেয়। কিন্তু এছাড়া যে এই যে এলিভেশন সিনগুলো যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু খুব একটা এক্সট্রাঅর্ডিনারিভাবে কাজ করে না, আমার কাছে সেটা খুব একটা ফিল হয়নি। এবার এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা ওয়ার্ল্ড বিল্ডিং, ঠিক আছে, একটা মানে যে নেক্সট পার্টটা যেটা আসবে সেটার জন্য একটা হিন্ট দিচ্ছে, সেটার জন্য একটা বিল্ডিং ক্রিয়েট করছে। যেরকম আমরা সালারে দেখেছিলাম যে প্রশান্ত নীলের এই সিনেমাটি সবাই বলেছিল যে অতটা আপ টু দ্য মার্ক হয়নি, কেজিএফ লেভেলের হয়নি, কিন্তু অ্যাকচুয়ালিতে সেই ফিল্মটা একটা ওয়ার্ল্ড বিল্ডিং ফিল্ম ছিল। এবার নাগ অশ্বিন এখানে ওয়ার্ল্ড বিল্ডিংটাও হয়তো ঠিক মতো করতে পারেনি, যার কারণে ফিল্মটা অনেকটা বড় বোরিং মনে হয়। এবং
ফাইট সিকোয়েন্সগুলো দেখতে ভালো লাগলেও কিন্তু সেরকম ঠিক একটা মনে হয়নি যেরকম হওয়া দরকার। তো যারা খুবই বিশাল এক্সপেকটেশন করে থাকবে না, তাদের কাছে এই সিনেমাটা কিন্তু নিরাশ হবে। এবং অনেক আননেসেসারি জিনিস আছে যেগুলো কিন্তু কোথাও গিয়ে কানেক্ট হয় না আমাদের সাথে। এবং এই ফাজলামো যে কমেডি রোম্যান্টিক দিক এইগুলোকে বেকার করেছে। এবং ভিএফএক্সও কিন্তু অনেক জায়গায় চোখে পড়ে, ঠিক আছে, এমন নয় যে বলবো না যে চোখে পড়ে না, চোখে পড়ে অনেক জায়গায়। একমাত্র আমার শুধু যেটা সব থেকে হেভি পজিটিভ লেগেছে সেটা হচ্ছে সাউন্ড ডিজাইনিং। পারফরমেন্স আমি বললাম যে প্রভাসের ক্যারেক্টারটাও সেরকম আপ টু দ্য মার্ক পারফরমেন্স তার নেই। অমিতাভ বচ্চনেরটা একটু ঠিকঠাক মনে হয়। দীপিকা পাদুকোনেরটা আমি বলবো অনেকটা বেস্ট। কামাল হাসানেরটা সব থেকে ভালো। শাশ্বত চট্টোপাধ্যায়েরটা সে ঠিকঠাক, তাকে ডেঞ্জারাস যেরকম মানে দেওয়া হয়েছে সেনাপতি হিসেবে সে ঠিকঠাক। এবার এই ফিল্মটা ওয়ার্ল্ড বিল্ডিং, ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ড বিল্ডিংয়ের মধ্যেও যে একটা মানে একটা ফিল দেবে, যে একটা মানে সেই এক্সপেক্টার ব্যাপার দেবে, সেরকম কিছু নেই, সেরকম কোনো হাইলাইটস মুভমেন্টস নেই। ফিল্মটা ব্যালেন্স করতে অনেকটা মানে নাগ অশ্বিন চুকে গেছে, যার জন্য ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ রয়ে যায়। একটা ডিসেন্ট ফিল্ম হতেও পারতো, ঠিক আছে, কিন্তু সেটাও হয় না। এবার এখানে শুধু একটা জিনিস যেটা সব থেকে পজিটিভ, সেটা হচ্ছে মাইথোলজিক্যাল রেফারেন্সটা। এবং এখানে যে ক্যামিওসগুলো দিয়েছে সেগুলো কিন্তু কোনো মানে একটা হেভি জিনিস দেয় না, ঠিক আছে। ক্যামিওগুলো সত্যি বলবো আমি জাস্ট এমনি ফেস ভ্যালুর জন্য রেখেছি যাতে অডিয়েন্স আসে। ক্যামিওগুলো কোথাও আমার গিয়ে মনে হয়নি যে এখানে ক্যামিও দরকার বা এখানে এরকম একটা ফেস দরকার যে কাউকে দিয়ে ক্যামিও করানো যেতে পারতো। একমাত্র বিজয় দেবরকোন্ডার ক্যামিওটা আমার একটু ভালো লেগেছে এবং ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে যে ক্যামিওটা মানে আপনাদের হয়তো একটু ভালো লাগাবে। বাকি ওভারঅল আমার সেরকম কিছু মনে হয়নি। সিনেমাটি আমার সত্যি বলছে একটা ওয়ান টাইম ওয়াচ মনে হয়েছে এবং খুবই আনব্যালেন্সিং মনে হয়েছে সিনেমাটি। আমি সিনেমাটাতে বিশাল এক্সপেকটেশন ছিল আমার ট্রেলার দেখার পর, কিন্তু সিনেমাটি আমাকে নিরাশ করেছে। এই সিনেমাটি মানে মানে থিয়েটারে দেখলেও সিনেমাটি ঠিক আপনি সেই ফিলটা করতে অডিয়েন্স, আমি যখন দেখছি অডিয়েন্সের সাথে একটা আলাদা ফিল দিচ্ছিলো, কিন্তু সেই ফিলটা আপনি কোথাও গিয়ে কানেক্ট করতে পারবেন না। ওই জাস্ট যেরকম বাকি সব ফিল্ম হয় যে একটা হিরোর এন্ট্রিতে কিছুজন চেল্লায় করে, সেই রকমই ছিল। এছাড়া যে একটা বাহুবলী লেভেলে যেরকম আপনি এক্সপিরিয়েন্স পাবে বা একটা কেজিএফ লেভেলের যে এক্সপিরিয়েন্সটা পাবে, ট্রিপল আর লেভেলের যে এক্সপিরিয়েন্সটা পাবে সেরকম নেই। তো আমার কাছে এই সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচ মনে হয়েছে, সেরকম একটা খুব এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। বলতে গেলে আমাকে এই সিনেমাটিরও নিরাশই করেছে। তো আপনারা যারা এই সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং যারা যারা দেখেননি তারা দেখতে পারেন। আমার একটা ওয়ান টাইম ওয়াচ মনে হয়েছে। বাকিটা আপনাদের যদি আমার এই মানে রিয়াকশান দেখে কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ফিল্মটা ওভারঅল আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ। পারফরমেন্স অনুযায়ী সাউন্ড ডিজাইনিংটা ভালো, মাইথোলজিক্যাল রেফারেন্সটা ভালো, পারফরমেন্সটা ঠিকঠাক এবং সেট ডিজাইনগুলো কিছুটা পর্যন্ত আমার ভালো লেগেছে, কিছু অ্যাকশন সিন যেগুলো ভালো লেগেছে। বাকি ওভারঅল মানে আমার সেরকম জমেনি। তো এই ফিল্মটা চাইলে আপনারা দেখতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।